আসসালামু আলাইকুম। ঢাকা অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ আবুল হাসান আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বাংলাদেশে বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান করে থাকি। যারা লাইভে সম্পৃক্ত হয়েছো, তোমরা যদি একটু কমেন্টস করে জানাও যে সাউন্ড পাচ্ছ, সাউন্ড ক্লিয়ার, তাহলে আমি ক্লাসটি শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের পাঠদান কার্যক্রম। সাউন্ড ক্লিয়ার কিনা কেউ একটু কমেন্টসে জানাও আমাদের। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে পাঠদান করার কথা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায় নিয়ে আজকে কথা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পাঠদান কার্যক্রম শুরু করতে চাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাসান, তোমাদেরকে পরিচয় বলেছি। অষ্টম অধ্যায় নিয়ে আজকে শুরু করছি তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে যে আজকের পাঠে প্রবেশ করার পূর্বে আমরা ছবি দেখতে চাই। ছবিগুলো দিয়ে কি দেখা যাচ্ছে খেয়াল করে দেখো। দুটি ছবি আমরা পাশাপাশি রাখলাম। এই দুটি ছবি থেকে তোমরা একটু চিন্তা করে দেখো। প্রথম যে ছবিটি দেখানো আছে সেটি সূর্যের প্রচণ্ড উত্তাপ, এবং তারই ধারাবাহিকতায় তোমরা লক্ষ্য করে দেখো একটি পৃথিবীর ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং এই প্রেক্ষাপটে আজকের পাঠের বিষয়টি কি হতে পারে একটু অনুধাবন করার চেষ্টা করো। আজকের পাঠদান বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, কারণ এবং এর প্রভাব নিয়ে আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ে নিয়ে, অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায়ে এই বাংলাদেশের দুর্যোগ বিষয় নিয়ে কথা, এবং সেখান থেকে যে পাঠটুকু আজকের ক্লাসের জন্য আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ধারণা পাবে তোমরা, কারণ এবং এর প্রভাব। আজকের পাঠ শেষে কোন বিষয়গুলো তোমরা আহ, ধারণা পাবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে, তো বৈশ্বিক উষ্ণায়ন কি তা বলতে পারবে। এ বিষয়ে তোমাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি তোমরা তাও ব্যাখ্যা করতে পারবে, এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটি বিষয়কে সামনে রেখে আমরা আজকের পাঠদান কার্যক্রম পরিচালনা করব। বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, কারণ এবং প্রভাব, এই তিনটি মূল জিনিস আজকের পাঠে তোমাদের সাথে। ছবিটি দিয়েছে, ছবির পাশাপাশি আমরা একটি প্রশ্ন করেছি, উষ্ণ কি? তোমরা নিশ্চয় এর উত্তর জানো। উষ্ণ বলতে আমরা কি বুঝি? এখানে তাপকে বোঝানো হয়েছে। যদি উষ্ণায়ন হয় তাহলে কি বুঝবো? অর্থাৎ তাপ বেড়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা এখানে উষ্ণায়ন বলছি। তোমরা খেয়াল করে দেখো, তোমার বাসায় যদি এই মুহূর্তে তুমি ফ্যানটি অফ করে দাও, তাহলে তোমার রুমের তাপ বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে, অর্থাৎ রুমটি উষ্ণ হয়েছে। উষ্ণায়ন হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ বিভিন্ন উপকরণ দিয়ে যদি তুমি রুমটিকে গরম করতে থাকো, তাহলে আমরা সেটিকে বলছি উষ্ণায়ন হচ্ছে, অর্থাৎ তাপ বেড়ে যাচ্ছে। ঠিক যদি আমরা এবার প্রশ্নটি করি বৈশ্বিক উষ্ণায়ন কি, তার উত্তর কি দিবে? বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে পৃথিবীব্যাপী তাপ বেড়ে যাওয়ার প্রক্রিয়া। আমার ধারণা আজকের পাঠে যাওয়ার আগে তোমরা উষ্ণায়ন এবং বৈশ্বিক উষ্ণায়ন কি এ বিষয়ে ধারণাটি ক্লিয়ারলি পেয়েছ। আমি যে উদাহরণটি দিলাম তার প্রেক্ষাপটে বলছি, পৃথিবীব্যাপী বিভিন্ন কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা বলে থাকি বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে আমরা দেখতে চাই যে বৈশ্বিক উষ্ণায়নের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে গ্রিন হাউস। এই বিষয়টিও আজকের আলোচনায় থাকবে। তোমরা খেয়াল করে দেখো, গ্রিন হাউস বলতে আমরা মূলত গ্রিন হাউস, সবুজ ঘর বুঝে থাকি। অর্থাৎ সবুজ ঘর বলতে মূলত যেই জিনিসটিকে বোঝায় সেটি হচ্ছে একটা সময় আমাদের পৃথিবীকে গ্রিন হাউস হিসেবে চিহ্নিত করা হতো। অর্থাৎ এখানে তাপ, চাপ, প্রাণীর উপযোগী অবস্থায় ছিল। ঠিক কাচের ঘর দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পৃথিবী যদি প্রাকৃতিক ভারসাম্যের মধ্যে থাকে তাহলে একটি গ্রিন হাউস, কিন্তু নানান কারণে আমরা দেখি গ্রিন হাউস এফেক্টেড হচ্ছে, অর্থাৎ এটি নানান কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটিকে বলছি আমরা গ্রিন হাউস প্রতিক্রিয়া। আমরা গ্রিন হাউস প্রতিক্রিয়া কিভাবে হয় সেই বিষয়গুলো আমরা
দেখব আজকের পাঠের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, বায়ুর উপাদানগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলতে চাই। বাতাসে আসলে যে সকল উপাদানগুলো বা উপকরণগুলো রয়েছে এগুলো কি অবস্থায় থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অক্সিজেনকে বোঝানোর চেষ্টা করেছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বিজ্ঞান বইয়ের আলোকে তোমরা এই সংকেতগুলো জানো এখানে আসলে কি বোঝানো হয়েছে। এবং নাইট্রোজেনের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ বায়ুতে মূল উপাদান হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। এগুলোর পরিমাণ অনেক বেশি, তোমরা সেটা জানো। এগুলো হচ্ছে মূল উপাদান বায়ুর জন্য। একইভাবে আমরা যদি বায়ুর অন্যান্য উপাদানগুলোর কথা আমরা চিন্তা করতে চাই, তাহলে আমরা কোন কোন বিষয়, অক্সিজেন যেমন আমরা পাচ্ছি, তারপরে হচ্ছে তোমার এখানে মিথেন গ্যাসকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে তোমার মনে করো যে কার্বন ডাই অক্সাইডের কথা বোঝানো হচ্ছে, নাইট্রাস অক্সাইডের কথা বোঝানোর চেষ্টা করছে। নাইট্রোজেন এবং অক্সিজেন একসাথে হয়ে গেলে নাইট্রাস অক্সাইডের কথা। তাহলে আমরা বুঝতে পারছি কি বায়ুর কতগুলো উপাদান খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দেখালাম আমরা অক্সিজেন এবং নাইট্রোজেন, এগুলোকে বলি উপাদান। অন্যদিকে গৌণ গ্যাস বলতে আমরা গ্রিন হাউস গ্যাসকে বুঝি, এবং এর উদাহরণগুলো তারা বলেছে যে নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতি। এই গ্যাসগুলো হচ্ছে বায়ুমণ্ডলের জন্য গ্যাস, এবং এই গৌণ গ্যাসগুলোই মূলত আমাদের গ্রিন হাউসকে এফেক্টেড করছে। এগুলোর কারণেই কিন্তু পৃথিবীর বাসযোগ্য অবস্থা থেকে দিন দিন অবাসযোগ্য হচ্ছে, অর্থাৎ আমাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়ছে। এই গ্যাসগুলোর পরিমাণ যত বেড়ে যাচ্ছে, আমাদের গ্রিন হাউস অর্থাৎ ওজোন স্তর আমরা এখানে দেখাবো, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে যেই ছবিটি দেখানোর আমরা চেষ্টা করছি, খেয়াল করে দেখো। হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন বা HCFC, এই গ্যাসটি বায়ুমণ্ডল ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। এবং ঠিক পাশাপাশি তোমরা খেয়াল করে দেখো, বায়ুমণ্ডলের যে সকল, আমরা যে চিত্রগুলো এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই ছবিগুলোর বিস্তারিত আমরা পাঠের সাথে আলোচনা করব। তো এক্ষেত্রে খেয়াল করে দেখো, ক্লোরোফ্লোরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, এই দু ধরনের গ্যাসের প্রভাবে আমাদের বায়ুমণ্ডল সবচেয়ে বেশি হচ্ছে। এরপর যে আমরা তোমাদেরকে ওজোন স্তর সম্পর্কে, বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর আছে, এই স্তরটি একটু বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখো, এই যে স্তরটি দেখতে পাচ্ছ, এটিকে বলা হচ্ছে ওজোন। এটা ভূপৃষ্ঠ। তারপরে ধীরে ধীরে তোমরা খেয়াল করে দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব এই ওজোন স্তরের কথা পাঠ্য বইতে ঠিক স্তরের উপরে বলা আছে। এখন ওজোন স্তরের এই অংশটুকু বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য আমরা কি বলছি, আমরা বলছি যে সূর্যের তাপ যখন সরাসরি চলে আসে, এই যে অদৃশ্য আচ্ছাদন ওজোন স্তর আমরা বলছি, বায়ুর একটি অদৃশ্য স্তর, এই স্তরটি একটি ছাঁকনির মতো কাজ করে। চা ছাকার জন্য যেমন একটি ছাঁকনি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে উপরে রেখে দেয় এবং তরল পদার্থটিকে যখন আমাদের কাপে রেখে পড়তে দেয়, ঠিক একইভাবে এই ওজোন স্তর মূলত আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি এবং সূর্যের অতিরিক্ত তাপ এবং ক্ষতিকর রশ্মিগুলোকে এখান থেকে শোষণ করে যতটুকু প্রাণী এবং উদ্ভিদের জন্য প্রয়োজন সেটি ভিতরে প্রবেশ করে। দ্যাট মিনস হচ্ছে পৃথিবীর জন্য সেটি পৃথিবীতে আমরা সার্ভাইভ যেন করতে পারি, এই বিষয়টি মানে এই তাপ এটি এখানে প্রেরণ করে। ঠিক পাশের চিত্রটিতে তোমরা দেখো, একটি শেডের মতো করে দেওয়া আছে, সেটিকে আমরা বলছি ওজোন স্তর। অর্থাৎ সূর্যের তাপ যখন এখানে আসে, খেয়াল করে দেখো, এই অদৃশ্য আচ্ছাদন মূলত কি করছে। অদৃশ্য আচ্ছাদন এই তাপ শোষণ করে অপ্রয়োজনীয় তাপটিকে রেখে তারপরে পৃথিবীতে আমাদের বাসযোগ্য অবস্থা হিসেবে যতটুকু প্রয়োজন তা প্রেরণ করে। কিন্তু পৃথিবীর পৃষ্ঠে আমরা যে সকল গ্যাসগুলোর কথা বললাম, এগুলো উৎপাদন করার কারণে এই ওজোন স্তরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওজোন স্তর যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন সূর্যের আলট্রাভায়োলেট রে বা ক্ষতিকর রশ্মিগুলো দ্রুত প্রবেশ করে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়। পৃথিবী উত্তপ্ত হওয়ার জায়গাটা এখানে খুব বেশি হয়। এই আলট্রাভায়োলেট রে প্রবেশ করার সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যায়। অর্থাৎ বলছে ওজোন স্তর ক্ষয়ের কারণে অতি বেগুনি রশ্মির প্রভাব বেড়েছে শতকরা 5 ভাগ। আমরা সহজেই এর ক্ষতির পরিমাণটি অনুভব করতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, তোমার পাঠ্য বইতে এই তথ্য আছে। আমাদের যে গৌণ গ্যাসগুলোর কথা আমরা বলেছি, এগুলো গত 100 বছরে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা পরিবেশের জন্য কতটা হুমকি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। আমরা দেখব যে বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি, কেন বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ,
গাছ কাটা হচ্ছে। আগে তো কুড়াল দিয়ে গাছ কাটতো, এখন দেখো কি সুন্দর মেশিন চলে আসছে। অর্থাৎ গাছ কাটা এখন আর কোনো পরিশ্রমেরই কাজ না। তো পরিবেশের জন্য কতটা হুমকি তা সহজে বুঝতে পারছো। আমরা যখন গাছগুলো কেটে ফেলছি তখন তাপমাত্রা আসলে প্রতিনিয়ত বাড়ছে। কিভাবে গাছ তাপ শোষণ করে পরিবেশকে ভারসাম্য রাখে এই বিষয়টি তোমরা জানো। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে প্রচুর যানবাহনের ছবি দেখানো হচ্ছে। তোমরা জানো যে যানবাহনের কালো ধোঁয়া এবং এই যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার কারণে এখান থেকে এই নির্গত ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতির যেমন কারণ, ঠিক একইভাবে এটি কিন্তু উষ্ণতা বৃদ্ধির জন্য, তাপ বৃদ্ধির জন্য দায়ী। ঢাকার শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই বুঝতে পারো, যখন যানবাহন সম্পূর্ণরূপে ঢাকা শহরের টেম্পারেচার কত, আর তুমি যখন গ্রামে চলে যাও তখন টেম্পারেচার তার চেয়ে অনেক কম থাকে। এই দুটি অবস্থার যে ব্যাখ্যা দিলাম তার থেকে তুমি সহজেই বুঝতে পারছো যে যানবাহনের কারণে পরিমাণ উত্তাপ বেড়ে যায় আমাদের। সুতরাং বিশ্বব্যাপী এই যানবাহন বাড়ছে প্রতিনিয়ত এবং উষ্ণায়নও বাড়ছে। পরের চিত্রটিতে জীবাশ্ম জ্বালানি, এখানে কয়লা পুরানো হচ্ছে এই ছবিটা দেখানো হচ্ছে। তোমরা জানো যে কয়লা, গ্যাস, পেট্রোলিয়াম জাতীয় জিনিস এগুলো সবই জীবাশ্ম জ্বালানি। এগুলো জ্বালানোর কারণে পরিবেশের জন্য ক্ষতিকর অনেক উপাদান যেমন একইভাবে বৈশ্বিক উষ্ণায়নের কারণ। এবং তোমরা দেখো যে সাগর বা মহাসাগরের মধ্যে একটি যুদ্ধজাহাজ বা একটি জাহাজের ছবি দেখানো হয়েছে। অর্থাৎ এই জাহাজটি বা যুদ্ধ জাহাজগুলো বা পণ্যবাহী যে জাহাজগুলো সাগর বা মহাসাগরে প্রতিনিয়ত চলাচল করছে, এগুলোর বর্জ্যগুলো আসলে কোথায় যায়? এটি কিন্তু এগুলোর সাগর বা মহাসাগরে ফেলে। তাহলে মহাসাগর বা সাগরের যে স্বাভাবিক পরিবেশ ছিল সেই পরিবেশটি কি আর থাকছে না? সুতরাং এই বৈশ্বিক উষ্ণায়নের এটিও কিন্তু কারণ, তেজস্ক্রিয় পদার্থ আমরা জলভাগের উপর ফেলে দিচ্ছি। শিল্প কারখানার কালো ধোঁয়া কিভাবে নিঃসরণ করছে তোমরা এখানে তার একটি ছবি দেখতে পাচ্ছ। এবং তোমরা জানো পরিবেশ দূষণের আলোচনার সময় তোমরা নিচের ক্লাস থেকেই জেনে আসছো পরিবেশ দূষণের কারণের সাথে এই 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 শিল্প কারখানার যে কালো ধোঁয়া এগুলো কতটা দায়ী। ঠিক একইভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা এখানে অনেকগুলো ছবি দেখানোর গ্যাসের চুলার ছবি দেওয়া আছে। এখানে তোমরা দেখো এসি দেওয়ার ছবি দেওয়া আছে, ফ্রিজার দেওয়া আছে। অর্থাৎ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এখান থেকে উৎপাদন হয়। এগুলো, এই গ্যাসগুলো যত এয়ারোসোল স্প্রে, এই জাতীয় স্প্রেগুলো ব্যবহার করে আমরা কিন্তু স্প্রে এগুলো ব্যবহার করে কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি করছি। আমরা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি হয় এখানে বরফ গলা ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ বরফ যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এরকম একটি ছবি। এখানে প্রচণ্ড উত্তাপে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণে মাথায় পানি দিচ্ছে। এই ছবিগুলোর পাশাপাশি আমরা কি বোঝানোর চেষ্টা করছি, এর প্রভাবে কি? দেখো, মহাসমুদ্র বা পৃথিবীর ফুসফুস তা অকার্য হচ্ছে। মহাসমুদ্র যা পৃথিবীর ফুসফুস তা অকার্যকর হচ্ছে। তোমরা জানো পৃথিবীর তাপ নিয়ন্ত্রণ করার জন্য সাগর বা মহাসাগরগুলো কাজ করছে। আমরা যে ছবি দেখলাম সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন রাসায়নিক বর্জ্য যখন সাগর বা মহাসাগরে ফেলা হয় সেখান থেকে, তাহলে পৃথিবী ওই ফুসফুসের মতো অর্থাৎ তাপকে নিয়ন্ত্রণ করার জন্য কাজটি আর করতে পারে না, বরঞ্চ সেখানে আরো উত্তাপ বৃদ্ধি করার জন্য বিভিন্ন কেমিক্যাল কিন্তু পানির সাথে মিশে যাচ্ছে। তারপরে যে বিষয়টি বায়ুর উপাদানের ভারসাম্যহীনতা, অর্থাৎ কতটুকু অক্সিজেন, কতটুকু নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন এই ধরনের গ্যাসগুলো থাকবে, একটি ভারসাম্যপূর্ণ অবস্থার কথা কিন্তু আমরা জানি। কিন্তু আমরা দিন দিন কার্বন নিঃসরণ ঘটাচ্ছি, কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে, এতে করে বায়ুর উপাদানগুলোর মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এবং এতে করে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে তাপ বৃদ্ধি পাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তোমরা জানো যে স্বাভাবিক তাপমাত্রায় যে প্রাণী বা উদ্ভিদগুলো বেঁচে থাকার কথা, যদি তাপ ধীরে ধীরে বেড়ে যায় তাহলে নিজেকে আর টিকিয়ে বা খাপ খাওয়াতে না পেরে অনেক প্রাণী, অনেক উদ্ভিদ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমরা জানো উপকূলীয় অঞ্চলগুলোর ভূমি লবণাক্ততা যখন বেড়ে যায়, অর্থাৎ জলোচ্ছ্বাস, সাইক্লোন, টর্নেডো এগুলো হলে সমুদ্রের পানিটি আমাদের স্বাভাবিক ভূমিতে চলে আসে। আর তখনই এই সমুদ্রের লবণাক্ত পানি যখন আমাদের মিঠা পানির জমি কিংবা পানিতে চলে আসে তখন শক্তি কারণে সমুদ্রের পানির স্তর যেমন উপরে যাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার স্বাভাবিক ভূমিতে এসে লবণাক্ততা বৃদ্ধি করে উৎপাদনকে হ্রাস করছে।
সিডর, আইলা কিংবা আমফানের মতো সাম্প্রতিক সময়ের এই ঘূর্ণিঝড়গুলো বেড়ে যাচ্ছে। তোমরা খেয়াল করে দেখবে আসলেই একটি সময় হয়তো বহু বছর পর পর এক একটি বড় ধরনের এই প্রাকৃতিক বা ঘূর্ণিঝড় আসতো। এখন দেখো পৃথিবীব্যাপী কোথাও না কোথাও কয়েক দিনের ব্যবধানে অনেকগুলো এই ধরনের ঘূর্ণিঝড় হচ্ছে। নামে হয়তো ভিন্নতা থাকবে, কিন্তু এই সাইক্লোন, টর্নেডো কিংবা হেরিকেন যে নামে আমরা বলি না কেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু প্রকোপ বেড়েছে। অর্থাৎ উষ্ণায়নের প্রভাবে এ ধরনের সমস্যাগুলো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উষ্ণায়নের মাত্রা বেড়ে গেলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়, এটি একটি কমন ট্রেন্ড। অর্থাৎ উষ্ণায়ন বাড়বে এবং প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, এটি খুব স্বাভাবিক একটি বিষয়। এবং তোমরা জানবে যে বাংলাদেশের 2050 সালের মধ্যে একটি সমীক্ষায় বলা হয়েছে যে প্রায় 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। আমরা মানচিত্রের যে অংশটুকু দেখানোর চেষ্টা করছি, তোমরা খেয়াল করে দেখো সমুদ্র তীরবর্তী যে বিশেষ অঞ্চলকে চিহ্নিত করে যে প্রতিনিয়ত বরফ গলা পানি এবং তাপ বৃদ্ধি হওয়ার কারণে দুই মেরু থেকে যদি বরফ গলে যায়, তাহলে স্বাভাবিকভাবে সমুদ্রের পানির স্তর উপরে উঠে যাবে। সমুদ্রের পানির স্তর যদি উপরে উঠে যায়, তাহলে সমুদ্রের তীরবর্তী যে নিচু অঞ্চলগুলো আছে এগুলো সমুদ্রের পানিতে তলিয়ে যাবে। তাহলে এই অঞ্চলগুলো মানুষ আর প্রাণী, উদ্ভিদ এগুলো আর টিকে থাকতে পারবে না। বাংলাদেশের অবস্থাই হয়, তাহলে সমগ্র বিশ্বের অবস্থা কি হতে পারে তা তোমরা সহজেই ধারণা করতে পারো। তো শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, বায়ুর মুখ্য উপাদান কি এই বিষয়টি তোমরা একটু জানবে। আমার ধারণা মুখ্য উপাদানগুলো কি জেনেছ। গ্রিন হাউস গ্যাস কি, গৌণ গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি, ধারণা তোমরা সেটিও বুঝতে পেরেছ। বৈশ্বিক উষ্ণায়ন কি সেটিও তোমরা আমার ধারণা পেয়েছ। বৈশ্বিক উষ্ণায়নের কারণ ধারণা তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসতে পারে তা হচ্ছে উষ্ণায়নের কোন কারণ। অর্থাৎ আমরা উষ্ণায়নের বিভিন্ন কারণ দেখিয়েছি তোমাদেরকে, উদ্দীপকে ছবি দিয়েই প্রশ্নটি করা হোক অথবা কোনো একটি কাহিনী তৈরি করা হোক, তাহলে সেখান থেকে বলবে উদ্দীপকে উষ্ণায়নের কোন কারণকে চিহ্নিত করা হয়েছে। আমরা যদি জনসংখ্যা বৃদ্ধির একটি ছবি দেই, আমরা যদি গাড়ি যানবাহনের অথবা ট্রাফিক জ্যামের উদাহরণ দিয়ে যদি প্রশ্ন দিই, তাহলেও কিন্তু উষ্ণায়নের কোন কারণকে ইঙ্গিত করে সেই বিষয়টি চেষ্টা করা হবে। ঠিক একইভাবে উষ্ণায়নের কোন ধরনের প্রভাব, এটি উচ্চতর দক্ষতা কিংবা প্রয়োগমূলক দুই জায়গাতেই এটি ব্যবহার করতে পারে। কোন ধরনের প্রভাব সেটি তোমাদেরকে জানতে চাওয়া হতে পারে। সুতরাং এই দুইটি জায়গা যদি তোমরা আজকের পাঠ থেকে খেয়াল রাখো, একটি হচ্ছে উষ্ণায়নের কারণগুলো কি কি সেগুলো, আর এর প্রভাবে কারণের কারণে যেই ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ উষ্ণায়নের প্রভাবগুলো কোন কোন জায়গাতে প্রভাবিত করছে সেই বিষয়টি একটু, তাহলে আমার মনে হয় যে আজকের পাঠ থেকে যে কোনো সৃজনশীল একটু ব্যতিক্রমধর্মী কাজ, এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে ক্ষতি হয় বা হতে পারে তার একটি ধারণা চিত্র লিখো, এটি তোমরা লিখে রাখতে পারো। যদি আমি এটিকে বাড়ির কাজ হিসেবে না, আমরা বলছি যে একটি ধারণা চিত্র তৈরি করার একটি আইডিয়া তোমরা পাবে, এবং আমার ধারণা একটু নতুনভাবে তোমরা চিন্তা করতে পারো যে কিভাবে এই কাজটি সম্পাদন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ এই পর্যন্তই। ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, বন্ধুদেরকে ঢাকা অনলাইন স্কুলে আমন্ত্রণ জানাতে পারো। তোমাদের সুস্বাস্থ্য কামনা।